পিএসসি সিলেবাসে আজকে একটা ক্লাস আমি করাচ্ছি। দেখো, কাজী আব্দুল ওদুদের শাশ্বত বঙ্গ যে প্রবন্ধ গ্রন্থ আছে, সেই প্রবন্ধ গ্রন্থের 5টা নির্বাচিত প্রবন্ধের মধ্যে প্রথম প্রবন্ধ, দ্বিতীয় প্রবন্ধ ইসলামের রাষ্ট্রের ভিত্তি, এটা হলো তৃতীয় প্রবন্ধ পড়িয়ে দিয়েছি। আজকে তোমাদের সংস্কৃতির কথা পড়াবো কিছুটা অংশ, পরপর পর্বে ভাগ করা থাকবে অংশগুলো। ক্লাসগুলো সার্চ করে তোমরা পড়ে নিও। বেল আইকন দিয়ে রাখলে বা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তোমরাও নোটিফিকেশান পেয়ে যাবে, সার্চ করার প্রয়োজন পড়বে না। আজকে সংস্কৃতির কথা পড়াবো, তারপরে আছে কোরআনের আল্লাহ। ঠিক আছে, আজকে সংস্কৃতির কথা আমি শুরু করছি। সংস্কৃতির কথা, কাজী আব্দুল ওদুদ। মনে হয় মানুষ স্বভাবত পৌত্তলিক। মনে হয় মানুষ স্বভাবত অর্থাৎ স্বভাবের দিক থেকে সে পৌত্তলিক, তাই তো? দেখো, রাজা রামমোহন রায়ের যখন আমরা চলে যাব সময়ে, তখন উনি কিন্তু পৌত্তলিকতা বিরোধী ছিলেন কি না? কুশারী বংশের রবীন্দ্রনাথ ঠাকুর হয়েও তিনি কিন্তু উনি কিন্তু কুশারী বংশ হওয়ার সাথে যদিও পৌত্তলিকতার কোনো সম্পর্ক নেই, উনি কুশারী বংশের ছিলেন, এটা একটা ইনফরমেশন। আর ব্রাহ্ম সমাজের ছিলেন, ওনারাও কিন্তু পৌত্তলিকতা বিরোধী ছিলেন। কিন্তু আমরা যারা সনাতন হিন্দু ধর্ম, দেখো মুসলমানরা কিন্তু আল্লাহর যে প্রার্থনা করে, আল্লাহকে যে ডাকে, ওদের কিন্তু কোনো রকম মূর্তি পুজো নেই, তাই তো? আমাদেরই একমাত্র, আর খ্রিস্টানদের ক্ষেত্রেও একটাই গড, সে হলো যীশুখ্রিস্ট। হিন্দুদের, আমরা সনাতনী হিন্দু ধর্মের যারা, আমরা কিন্তু পৌত্তলিকতায় বিশ্বাসী। আমরা কি করি, কল্পনা করেছি এবং কল্পনা করে সেই রকম মানুষের মূর্তি এবং হাত পা দিয়ে, অনেকগুলো হাত দিয়ে আমরা ঠাকুরের সৃষ্টি করেছি, পুতুলের আকার দিয়েছি এবং সেখানে আমরা কি করছি, আমরা পুজো করছি। তা মানুষ স্বভাবত পৌত্তলিক। কোনো বিশেষ প্রতিমা, বিশেষ তত্ত্ব, বিশেষ আচার বা বিশেষ ধরন ধারণ না হলে যেন তার চলতে চায় না। শুধুমাত্র যে একটা বিশেষ তত্ত্বের উপর আমরা নির্ভর করি, যেমন ধরো ধর্মীয় তত্ত্ব, ঠিক আছে? ধরো কোনো মন্ত্র, ওই মন্ত্র না উচ্চারণ করে পুজো করলে পুজোই হবে না। একটা বিশেষ আচার আছে, যেমন নৈবেদ্যে কী থাকবে, বা নৈবেদ্য দান করতে হয় ভগবানকে, কিন্তু নৈবেদ্য ছাড়া পুজো হবে না। এমনি কি তুমি পুজো করবে ফুল দিয়ে? তা না, ফুল মানেই নৈবেদ্যের মধ্যে পড়ছে। তুমি এমনি রাখতে পারবে ফুল ফল মিষ্টি না দিয়ে, ধূপ ধুনো না জেলে, প্রদীপ না জ্বালিয়ে? সেই কথা। বিশেষ ধরন ধারণ, বিভিন্ন ঠাকুরের বিভিন্ন ধরনের আচার আছে, পুজো করার ধরন আছে। আচার বলতে ধরন আছে, আচার আলাদা, ধরন আলাদা। বিভিন্ন, যেমন শিব পুজোর বিধিবিধান আলাদা, ধরন আলাদা, নারায়ণের আলাদা, লক্ষ্মীর আলাদা, সরস্বতীর আলাদা, গণেশের আলাদা, কালী ঠাকুরের আলাদা, দুর্গা ঠাকুরের আলাদা, সব ঠাকুরের আলাদা। এ না হলে যেন চলতে চায় না। আর এরই সঙ্গে সঙ্গে সে পরিবর্তনও প্রিয়, সে চায় যে পরিবর্তন হোক। এবার মানুষ চায় সব কিছুতে পরিবর্তন আসুক। নতুনত্বের জন্য মানুষ, নতুনত্ব আসার জন্য বা নতুনত্বকে আঁকড়ে ধরার জন্য মানুষ কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে আছে। নতুন পরিবর্তন আসতেই হবে এবং পরিবর্তনটাই মানুষ ভালোবাসে, এটাই স্বাভাবিক প্রকৃতি। তো পুজোর ধরন ধারণের আলাদা পরিবর্তন তো আছে। শিবের যে পুজোর ধরন, সেইটার কি আর লক্ষ্মী বা নারায়ণের কি ধরন এক? তা নয়, পরিবর্তন। তার প্রতিমা, তত্ত্ব, আচার বা ধরন ক্রমাগত বদলায়, ক্রমাগত তো বদলাবেই। এবার শুধুমাত্র এটা গেল ঠাকুরের ক্ষেত্রে, তাই তো? কিন্তু ধরো যে পুজোটা করছি, ধরো যে কোনো একটা পুজোর কথা আমি বলছি, সেই পুজোটার ক্ষেত্রেও কিন্তু আচার ধরন ধারণ ক্রমাগত বদলাচ্ছে। মানুষ যে একই নিয়মে, ধরো শিব পুজো বলছি আমি, একই নিয়মে যে পুজোটার প্রত্যেক যখন শিব পুজো হয়, যখনই যারা করে, বা একই নিয়মে যে সমস্ত মানুষরা শিব পুজো করে একই নিয়ম অনুযায়ী, সেই তত্ত্ব আচার কিন্তু পাল্টাচ্ছে। কারণ অন্যজন সে কিন্তু
সেই রকম নিয়মে করে না, সে তার মতো নিয়মে করে। এবার জানতে পারলো সে অন্য নিয়মে, এবার মানুষের জানার পরিধি বিস্তার ঘটছে, এবার জানছে যখন, তখন তার আচারের তার নিজস্ব যে ধরন, করার ধরন, সেটা বদলাচ্ছে, ক্রমাগত পরিবর্তন হচ্ছে। তত্ত্ব আচার, যে মন্ত্রটা সে এতদিন বলতো না, সে এখন সেই মন্ত্রটা বলছে, তাই তো? তাহলে একটুখানি পুজোর সময় পুজোর ধরনটা চেঞ্জ হয়ে গেল, এই হচ্ছে ক্রমাগত। একটা পুজোর ক্ষেত্রেই আমি বলছি, এরকম সব পুজোর ক্ষেত্রেই হচ্ছে, সব ঠাকুরের পুজোর ক্ষেত্রেই হচ্ছে। যাই হোক, সংস্কৃতি কথাটা ইউরোপে প্রবল হয়। এই যে আমাদের পুজো, ধর্মীয় যে বিশ্বাস, এই বিশ্বাসটা আমাদের মধ্যে কখনোই কিন্তু কুসংস্কার আমরা বলবো না। আমরা পুজো করছি, সেটা কুসংস্কার কেন হবে? সেটা অবশ্যই সংস্কার, আমাদের সংস্কারের মধ্যে আনছি, আমাদের সংস্কৃতির মধ্যে আমাদের পুজোটা আমাদের সংস্কার। তো এই সংস্কৃতি কথাটা ইউরোপে প্রবলভাবে ঊনবিংশ শতাব্দীতে এসেছিল, সংস্কৃতি, কালচার, ঠিক আছে? অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে নানা ধরনের বিপ্লব ঘটে। মানুষের ভাব বিপ্লব বলে শুনেছো তোমরা? ভাব বিপ্লব ইউরোপেই হয়েছিল। মানসিকতার পরিবর্তনের জন্য যে বিপ্লব, যে এই রকম করা যাবে না, কোনো একটা, তখন ভীষণভাবে সেই বিপ্লব ঘটেছিল, ঠিক আছে? সেই সময়ে যদি বিপ্লব সম্পর্কে জানা যায়, তাহলে দেখা যাবে বিভিন্ন রকমের ভাবের পরিবর্তনের জন্য এই বিপ্লব ঘটেছিল, ভাব বিপ্লব। আমাদের ভারতে, ইন্ডিয়াতে কিন্তু সে পৌত্তলিকতা বিরোধী হয়ে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে বিপ্লব আনা, যে না আর পুতুলের এইভাবে আমরা ডাকবো না, কোনো একটা শক্তির আরাধনা করব, ঈশ্বরের প্রার্থনা করব, ব্যাস। কিন্তু সেটা হয়েছে কোথায়? আমরা তো সেইভাবে না, কি কারণ এটা আমাদের সংস্কার, আমাদের মধ্যে গেঁথে গেছে, এটা আমাদের একটা সংস্কৃতির অঙ্গই বলা যায়, হয়ে গেছে, তাই তো? অর্থনৈতিক বিপ্লব হয়েছে নানা জায়গায়, আমাদের ভারতেও হয়েছে, রাষ্ট্রিক বিপ্লবও হয়েছে, কিন্তু সেটা ভারতে এসছে অনেক পরে, ইউরোপে হয়েছে অনেক আগে। সেই বিপ্লবের পরে ঊনবিংশ শতাব্দীতে আসে নতুন সংগঠনের কাল। বিপ্লবটা যখন হলো, ঊনবিংশ শতকে একটা নতুন সাংগঠনিক শক্তি গড়ে উঠলো, একটা সংগঠন গড়ে উঠলো। সেই দিনে অতীতের ধর্মের স্থান দখল করলো সংস্কৃতি, ধর্মের স্থান দখল করলো সংস্কৃতি। দেখো, কালচার, এখন আমাদের দেশটা অনেকটা এগিয়ে গেছে, হ্যাঁ, সেই সংস্কৃতির সেই বিপ্লব ঘটেছে আমাদের ভারতে। তাহলে আমি যদি বলি, দেখো, সংস্কৃতি কোনটা? আমাদের যদি একটা সাংস্কৃতিক সন্ধ্যা বা সাংস্কৃতিক অনুষ্ঠান বোঝালে বুঝতে পারছো, সংস্কৃতি কালচারাল প্রোগ্রাম। তো কালচার, মানুষের কালচার কিসে? কালচার মানে আমাদের প্রথমেই মনে আসে রবীন্দ্রনাথের কথা, তাই তো? রবীন্দ্রনাথকেও আমরা মালা পরাই, ফুলের মালা, ধূপ দেখাই, তাই তো? দেখাই না? দেখাই তো। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করি তো আমরা, তাই না? আবার মৃত্যুবার্ষিকী 22শে শ্রাবণও তো পালন করে থাকি। এবার আমাদের রবীন্দ্রনাথ, এই যে আমাদের রাবীন্দ্রিক আবহাওয়া, এটা আমাদের একটার উদাহরণ দিচ্ছি, রবীন্দ্রনাথই শ্রেষ্ঠ উদাহরণ হবে বলে আমি দিচ্ছি। সাংস্কৃতিক যে আবহাওয়াটা, সেটা রবীন্দ্রনাথ থাকার জন্য, রবীন্দ্রনাথের সাহিত্যকলা থাকার জন্য, সব কিছুতেই রবীন্দ্রনাথ জড়িয়ে আছে। সেই সংস্কৃতিটা ধর্মের স্থান দখল করে আছে আমাদের হিন্দু ধর্মে। সেই দিনের অতীতের ধর্মের স্থান, অতীতে যে ধর্মের প্রতি যে আমাদের গোঁড়ামি ছিল, সেটা কিন্তু সেইখানটা কি দখল করে নিয়েছে? আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের যে ধর্মের নিয়মবিধি অনুযায়ী এখন মানুষ অনেক এগিয়েছে। সেই কারণে বিভিন্ন রকম ভালো মন্দের বিচার বিশ্লেষণ, তারা কোনটা বেঠিক কোনটা সঠিক সেটা বিচার বিশ্লেষণ করে মানুষের মধ্যে সেটা ইনকালকেট, মানে শিক্ষাদান করছে এবং ইনকালকেট হচ্ছে, মানুষ জানতে পারছে, তাই তো? নিজের মধ্যে নিচ্ছে। এখন শিক্ষিত মানুষের সংখ্যা বেড়ে গেছে। তো সংস্কৃতি কোনটা? সংস্কৃতি বলতে আমি কোনটাকে রপ্ত করব? হ্যাঁ, রবীন্দ্রনাথ আগেই বলেছে ওনারা ব্রাহ্ম সমাজের ছিলেন, কিন্তু ওনার পরতে সংস্কৃতি, কালচার বলতে আমরা প্রথমেই রাবীন্দ্রিক আবহাওয়া আমাদের বাঙালিদের মাথায় প্রথম আসবে, যে কোনো ক্ষেত্রেই, হ্যাঁ, যে কোনো যারা ধরো নন বেঙ্গলি, তারাও কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া বাঁচতে পারে না, সব ক্ষেত্রেই। এবার দেখো, এইখানে বলা হচ্ছে সেই ধর্মের স্থান দখল করেছে সংস্কৃতি। এখন সেটা সংস্কৃতির মানে কালচারাল প্রোগ্রামে এসে গেছে। পুজো মানেই একটা কালচারাল প্রোগ্রাম, সেই সময় পুজো হচ্ছে একটা অনুষ্ঠান হয়ে গেল, সংস্কৃতির অঙ্গ, ঠিক আছে? সংস্কৃতি বলতে বোঝায় এক বিশেষ সমন্বয়। দেখো, কালচারাল প্রোগ্রাম মানেই হচ্ছে সেখানে সবার সমন্বয়, সবাই মিলে মিলিত হব। দুর্গা পুজোটা ধরো, দুর্গা পুজোটা কি?
দুর্গা পুজোটা তো একটা সংস্কৃতি আমাদের ধর্মের পুজো। আমরা শুধু যদি বলতাম দুর্গা পুজো, হিন্দু ধর্মের শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা পুজো, দুর্গা পুজোয় পুজো হচ্ছে, এমনি পুজো হচ্ছে, মানুষ পুজো করছে। তো একটা খাওয়া দাওয়া, ঠাকুর দেখা, ঘোরা, নতুন জামা কাপড় পরা, একটা 5 দিন ধরে যে এত বড় একটা মেলবন্ধন, সকলে এক জায়গায় মিলিত হচ্ছে, দশমীতে বিজয়া দশমী সারা, প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া, এই যে একটা বিশাল বড় একটা সংস্কৃতি, কালচার বলা হয়, এটা আমাদের কালচার। দুর্গাপুজোটা আমাদের কালচারের মধ্যে পড়ছে নয় কি? সংস্কৃতি বলতে একটা বিশেষ সমন্বয় হচ্ছে সকলে মিলে। খ্রিস্টান অখ্রিস্টান সমস্ত রকমের জ্ঞান উৎকর্ষ এর অন্তর্ভুক্ত হয়। দেখো, যখন সমন্বয় সাধন ঘটছে, শুধুমাত্র দুর্গাপুজো উদাহরণ দিলাম, অন্য ক্ষেত্রেও তো আমাদের খ্রিস্টানদের ক্ষেত্রে কি হয় দেখো, আমি এবার খ্রিস্টানদের নিয়ে বলছি। খ্রিস্টানরাও যখন আমাদের 25শে ডিসেম্বর আসে, শুধুমাত্র কি খ্রিস্টানরা পালন করে থাকে? আমরা বাঙালিরা, আমরা হিন্দুরাও তো পালন করি। খ্রিস্টান আমরা 25শে ডিসেম্বরে কেক কাটি না, আমরা সাজাই না, গাছে লাইটিং করি না, আমরা যাই না বাইরে ঘুরতে, আমরা খ্রিস্টানে যীশু খ্রিস্টে আমরা এতে যাই না, আমরা ওই কী বলে এতে যাই না, গির্জাগুলোতে যাই না, আমরা তো যাই। আমরা তোমার কী বলে খ্রিস্টানদের যে তোমার যীশু খ্রিস্টের যে বাণী, সেই বাণী আমরা পড়তে চাই না। আমরা তো বাইবেলও পড়ি না, নাকি পড়ি তো। আমরা চার্চগুলোতে যাই না, আমরা চার্চগুলোতে তো যাই, আমরা সেই দিনেও তো চার্চগুলোতে যাই। তাহলে বলো, আমরা যে চার্চগুলোতে যাই, খ্রিস্টান অখ্রিস্টান, আমরা সকলে মিলে সমস্ত রকমের এই যে জ্ঞানের মাধ্যমে সব ধরনের জ্ঞান আহরণ করা এবং সেই জ্ঞানের মাধ্যমে নিজের মানসিকতার উৎকর্ষ সাধন এর মধ্যে অন্তর্ভুক্ত। এর সংজ্ঞা দেওয়া হয় অতীতের শ্রেষ্ঠ ভাব সম্পদের সমাহার। মানে অতীতের শ্রেষ্ঠ ভাব সম্পদের সমাহার। ভাব সম্পদ বলতে এখানে শ্রেষ্ঠ ভাব সম্পদের সমাহারের সংজ্ঞা দেওয়া হচ্ছে। তোমার মনের ভাবটা কেমন, তুমি নিজস্ব মতামত কী তোমার? প্রথমে এর প্রবণতা হয় ব্যক্তিতান্ত্রিকতার দিকে। তোমার নিজস্ব মনোভাব, তোমার নিজস্ব ব্যক্তিতান্ত্রিকতার দিকেই যাবে। তোমার নিজস্ব আদর্শ আছে, প্রত্যেক মানুষের নিজস্ব এথিক্স আছে। তোমার এথিক্স তোমার বন্ধুর সাথে মিলবে না, এমনকি তোমার বাবা মায়ের সাথেও মিলবে না। তুমি যখন বড় হও, অবশ্যই তুমি তোমার বাবা মাকে দেখেই বড় হবে, তাদের মূল্যবোধকে নিয়েই তুমি যা শিখবে তাদের থেকেই শিখবে। কিন্তু তুমি যখন বড় হবে, তখন তোমার নিজস্ব তো কিছু জ্ঞান বৃদ্ধি পাবে, নিজের জ্ঞান যেটা একান্ত নিজের, এবং তোমার নিজস্ব মনোভাব সেটা তোমার বাবা মায়ের সাথে নাও মিলতে পারে। সেখানে বলছি, সেখানে কারোর হস্তক্ষেপ নেই, সেখানে তোমার একান্ত নিজস্বতা সেটাকে বলা হয়। সেই ভাব তোমার ব্যক্তিতান্ত্রিকতার দিকে যাবে, তোমার নিজের ব্যক্তিতান্ত্রিকতার দিকে যাবে, ব্যক্তিত্বের উৎকর্ষ সাধন হবে। উৎকর্ষ এর প্রধান লক্ষ্য, এর লক্ষ্যটাই হচ্ছে ব্যক্তিত্বের উৎকর্ষ সাধন। কিন্তু ইউরোপের সংঘবদ্ধ জীবন অনেক বেশি সক্রিয়। ইউরোপটা বলছে এখানে মানুষ কি ব্যক্তিতান্ত্রিকতা, আমিই হলাম আসল, আমি শ্রেষ্ঠ, নিজেকে মনে করে আমি অনেক জ্ঞানের ভাণ্ডারী, আমার নিজের অনেক জ্ঞান হয়ে গেছে, আমার আর কাউকে প্রয়োজন নেই। কিন্তু ইউরোপে সেই জিনিসটা ছিল না। ইউরোপ অনেক উন্নত দেশ। ইউরোপ কিন্তু সমাজ দর্শনে, ইউরোপ কান্ট্রিতে যে সমস্ত দেখবে তোমরা ইংরাজির যে সমস্ত সাহিত্য রচনা হয়েছে, আমাদের বাংলাকে আমি কখনোই কিছু বলছি না, বাংলা তো অবশ্যই, কিন্তু ইউরোপ কান্ট্রিতে ইংরাজি যে সাহিত্য রচনা, সমাজ দর্শন যে ব্যাপারটা, এই সূক্ষ্ম সমাজ দর্শন ব্যাপারটা, এই যে সমাজ দর্শন বোঝা, সেটা তো মানে শিক্ষিতদের মধ্যে যদি একবার ঢুকে যায়, যারা আয়ত্ত করতে হবে তারা প্রকৃত শিক্ষিত হয়ে যাবে, তার জন্য কোনো বই পড়তে হবে না। ইউরোপ কান্ট্রিরা সংঘবদ্ধভাবে জীবন কাটিয়েছে, সংঘবদ্ধভাবে জীবনে তারা কিন্তু অনেক অ্যাক্টিভ। কেননা ওরা একে অপরে, দেখো না, দেখবে যখন কোনো একটা যুদ্ধ হয়, ওরা কিভাবে একত্রিত হয়ে ব্যানার লাগিয়ে, বলতে হয় না, ওরা নিজেরাই চলে যায়। এখানেও হয়, এখানে বললাম তো অনেক পরে পিছিয়েছে ভারত, তাই তো একত্রিত হয়েছে। যখন আমাদের দেশ স্বাধীন হয়, তখন যেমন ভারতবাসীদের একত্রিত করার জন্য কত গান গাইতে হয়েছিল বিপ্লবীদের, এসো এসো বলে তাদেরকে ভেতর থেকে জাগানো হয়েছিল। ইউরোপ কান্ট্রির লোকেদের সেসব করতে হয় না কখনো। ইউরোপ কান্ট্রির লোকেরা সংঘবদ্ধ জীবনে তারা অনেক সক্রিয়, তাই অচিরেই ব্যক্তিতান্ত্রিকতার মোড় ফেলে তারা সামাজিকতার দিকে ছোটে। মানে তারা সামাজিকতাটাকে তারা বুঝেছে। আমরা এখানে আমাদের ভারতবর্ষে আমরা যদি ব্যক্তিতান্ত্রিকতা নিয়ে পড়ে থাকি,
সামাজিকতা বলতে কি, আমার প্রতিবেশীকে আমি দেখবো না, বুঝবো না, তাহলে আমি কি করে তার সাথে না মিশলে একটা সমাজে থাকবো কী করে, বাঁচবো কী করে? একাকী বাঁচা যায় না কি? অনেকের মতামত থাকবে কেন একাকী বাঁচা যায় না? আপনি কি নিজে গিয়ে বাজার করবেন না? আপনার কি প্রতিবেশী করে দেবে? তা নয়, ব্যাপারটা তা নয়। আবার আমার কি লোকজন নেই নাকি যে প্রতিবেশী আমার বিপদে দৌড়ে আসবে? অবশ্যই আপনার লোকবল কোনো এক সময় কমে যেতেই পারে, তাই না? কোনো এক সময় লোকবল তোমার নেই, আর থাকলেও তোমার প্রতিবেশী বিপদে আপদে, এই যে আমাদের অনুষ্ঠানগুলো হয়, শুধুমাত্র তোমার আত্মীয় স্বজনদেরকে তুমি নিমন্ত্রণ করবে, ইনভাইট করবে, তোমার ব্যক্তিতান্ত্রিকতাকেই তুমি প্রাধান্য দেবে, তোমার পরিবারবর্গ, তোমার যে আত্মীয় স্বজন, সেখানেও তো একটা সমাজ রক্ষিত হচ্ছে। পরিবারবর্গ, আত্মীয় স্বজন, সেখানে সমাজ আসছে না? সেখানেও তো একটা বৃহৎ সমাজ। এবার এই তাদের বাইরে যে বাইরে প্রতিবেশী, আরও যে বিশাল ওয়ার্ল্ড, সেটা তুমি জানবে না? তাহলে তোমার জ্ঞানের পরিধিটা তো সীমিত এক জায়গায়, তোমার জ্ঞানের পরিধিটা বাড়ছে কোথায়? জ্ঞানের জন্য শুধু নয়, তুমি বাঁচবে কী করে? তোমার একজনের সাথে আরেকজনের যদি কন্ট্যাক্ট না থাকে, ধরো তোমার প্রতিবেশীদের সাথে, সব থেকে বড় কথা, তুমি যেই জায়গায় থাকো সেই অঞ্চল সম্পর্কে তুমি তো অবগত, সেই জায়গার মানুষদের সম্পর্কে, সুযোগ সুবিধে, বিপদে আপদে, সব সময়। তো সামাজিকতার দিকটা সব থেকে বড় ব্যাপার। তোমাকে তো জানতে হবে, একটা বাজারে গেলে লোকটার সাথে তোমাকে সেইভাবে তো ব্যবহার করতে হবে, নাকি তুমি গালাগালি করে দু একটা কথা বলে তুমি জিনিসপত্র নিয়ে চলে এলে, তুমি তাকে চিনলে না, জানলে না সে কেমন জিনিস রোজ যাচ্ছ, অথচ তার জিনিস সম্পর্কে তুমি জানো না সে কেমন দেয়, তার মানুষটা কেমন। একটা মানুষের সাথে কথা বলতে বলতে, এটাই তো সামাজিকতা। বাজারের মানুষটার সাথে, বাজারের যে দোকানদারের সাথে, বাজারে শুধু দোকানদার কেন, ওখানে তো আরও সবাই যায়, বিভিন্ন জায়গা থেকে মানুষ তো দোকানে বাজার, তাদের চেনা জানা হয়ে যায়, তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবে না? চিনি না বলে কোলে চলে আসবে? কথা একটা ধরো আলোচনা প্রসঙ্গ এলো, সেখানেও তো তোমাকে কথা বলতেই হবে। এইটার ক্ষেত্রে ভারত অনেক পিছিয়ে ছিল, ইউরোপ কান্ট্রি অনেক এগিয়ে ছিল সামাজিকতার দিকে, ব্যক্তিতান্ত্রিকতা থেকে বেরিয়ে, ওই জন্য ইউরোপ কান্ট্রি অনেক এগিয়ে, সেটাই প্রাবন্ধিক বলছেন। পাঠককে আরও পরিমাণে সজাগ এবং সচেতন করে তোলার চেষ্টা উনি এই প্রবন্ধের মাধ্যমে করেছেন, বুঝতে পেরেছ? ভারতবর্ষ চিন্তার দিক থেকে ইউরোপের অন্তত 50 বছর পেছনে পড়ে রয়েছে, 50 বছর পেছনে আছে। ইউরোপের ঊনবিংশ শতাব্দীর ঢেউ ভারতবর্ষে যে এসে লাগবে বিংশ শতাব্দীতে, এতে আশ্চর্য হবার কিছু নেই। ঊনবিংশ শতাব্দীর ঢেউ বিংশ শতাব্দীতে এসে আশ্চর্য হবার কিছু নেই। সংস্কৃতির ব্যক্তিতান্ত্রিক প্রবণতা আমাদের দেশে 2-4 বছর আগেও কিন্তু ব্যক্তিতান্ত্রিকতা, দেখো যে সময় উনি লিখছেন, ব্যক্তিতান্ত্রিকতা 2-4 বছর, কিছুদিন হলো সামাজিক হয়েছে মানুষ, ব্যক্তিতান্ত্রিকতা তখন প্রবল ছিল। ভদ্রলোক হওয়া বা একটি ভদ্র পরিবার গড়ে তোলা, এই ছিল আমাদের দেশের শিক্ষিতদের লক্ষ্য, যে নিজের পরিবার সবসময় ভদ্র পরিবার, শিক্ষিত হবে, সব গুণে পরিপূর্ণ হবে, সমাজও যে এগিয়ে যাবে বা আর একটা পরিবারও হোক, তারও ভালো চাওয়া দরকার, সেও আমাদের থেকে কিছু নিক, সেটা কিন্তু কোনো পরিবারে চায়নি। শিক্ষিতদের লক্ষ্য এটাই ছিল। দেশে যে গণতান্ত্রিক শাসননীতি প্রবর্তিত হয়েছে আর সাম্প্রদায়িক বিরোধ তীব্র হয়ে উঠেছে, তার ফলে আমাদের সাংস্কৃতিক চেতনায় সমাজবোধ একটা বড় জায়গা দখল করতে চাইছে। দেখো কি বলছেন উনি, বলছে দেশে তো গণতান্ত্রিক শাসননীতি, আমাদের দেশ তো গণতান্ত্রিক, তাই তো? গণতান্ত্রিক, সবাইকে নিয়ে, সব ধর্মের, সব জাতপাতের মানুষেরা থাকি আমরা, শাসননীতি প্রবর্তিত হয়েছে এবং সাম্প্রদায়িক বিরোধও তো তীব্র হয়েছে। মুসলমান, হিন্দু, এই যে আমাদের যে হানাহানি এখনও তো রয়েছে। এই যে সময়ের প্রবন্ধ সেই সময়ে যা হচ্ছে আর এই সময়ে কি তফাৎ আছে? এই সময়েও তো দাঙ্গা হাঙ্গামা লেগেই রয়েছে, যেখানে সেখানে হয়েছে, তো হয়নি কি? আর রাম মন্দির নিয়ে কি হচ্ছিল? যাই হোক, আমি প্রসঙ্গ তুলব না এই মুহূর্তে। সাম্প্রদায়িক বিরোধ তীব্র হয়ে উঠেছে, তার ফলে আমাদের সাংস্কৃতিক চেতনায়, আমাদের যে নিজেদের সংস্কৃতি যুক্ত মন, সেই চেতনায় সমাজবোধ একটা বড় জায়গা দখল করতে চাইছে। সমাজবোধ একটা বড় জায়গা দখল করতে চাই। যা আমি এখানে বলার একটাই চেষ্টা, যে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, হিন্দু মুসলমানের মধ্যে যে এখানে প্রাবন্ধিক তুলেই ধরেছেন যে দাঙ্গা হাঙ্গামা, উনি নিজেই বলছেন যে দাঙ্গা হাঙ্গামা যে রয়েছে, সেই তীব্র বিরোধ সেটা আমাদের সাংস্কৃতিক যে চেতনা, সংস্কৃতিযুক্ত মনে সমাজবোধ যে আমার পাশের বাড়ির লোকটা হিন্দু হতেই পারে, বা আমার পাশের বাড়ির লোকটা মুসলিম হতেই পারে, তাই তো? আমার পাশের বাড়ির লোকটা খ্রিস্টান
ডিসিশন হতেই পারে, কিন্তু আমি সেইভাবেই তার সাথে তো মিশবো, কারণ সে আমার প্রতিবেশী, সে আমার পরম আত্মীয়। প্রতিবেশীরাই আমাদের পরম আত্মীয় হয়, কারণ আত্মীয়রা সবসময় তো সঙ্গে থাকে না, থাকে তো প্রতিবেশীরা। সব কিছু সুখে দুঃখে সব খবর তারাই হাঁড়ির খবরটা জানতে পারে, তাই তো। তো সমাজ বলে একটা বড় জায়গা দখল করতে চাইছে। ভারতবর্ষের একালের সাংস্কৃতিক চিন্তার ইতিহাসে দুইজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন হচ্ছে বঙ্কিমচন্দ্র, অপরজন পাঞ্জাবের ইকবাল। দেখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে ছোট্ট উদাহরণ দেবো, সেখান থেকে বুঝতে পারবে উনি কতটা সংস্কৃতি চিন্তার, কতটা উনি সামাজিক একজন চিন্তাশীল নায়ক ছিলেন। বিড়াল প্রবন্ধটা যখনই তোমরা পড়বে তখনই দেখতে পাবে ওখানে উনি যে প্রতিনিধি বিড়াল মার্জার সুন্দরীকে করেছেন, মার্জার যে কথাগুলো মার্জারের মুখ দিয়ে বের করেছেন, এবং সেই যে মার্জার যে সমাজের প্রতিনিধিগুলোর কি অবস্থা, সমাজে শ্রেণীগুলোর কি অবস্থা, যে যারা খেতে পারে না তাদেরকে কিভাবে সমাজের মানে মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণীরা কিভাবে দূরে সরিয়ে দিচ্ছে, আবার কি করে তারা একই জায়গায় মানে দূরে সরিয়ে যাদের দেওয়া হচ্ছে, এবং এক শ্রেণীর মানুষ আছে যারা আবার হাত মেলাচ্ছে, ওরা খাবে মন্ডা মিঠাই মিষ্টান্ন, আর বাকি যাদের সাথে হাত মেলালো তারা ওই ছানাটুকু পাবে। সে যাই হোক, সেই যে সমাজ চেতনা, এই সমাজ চেতনা, এগুলো সমাজ দর্শন। উনি একজন দার্শনিক তো অবশ্যই ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাংস্কৃতিক চিন্তার ইতিহাসে দুজন, ওই আর একজন ছিলেন পাঞ্জাবের ইকবালকেও তোমরা অনেকে চেনো হয়তো, পাঞ্জাবের একজন বিখ্যাত, পাঞ্জাবের নাম করা সাহিত্যিক ইকবাল। তো কবি ইকবাল ছিলেন। আচ্ছা, এদের চাইতে শ্রেষ্ঠতর চিন্তাশীলের জন্ম এখানে ভারতবর্ষে হয়েছে, কিন্তু চিন্তা নায়ক হিসেবে এদের মতো জনপ্রিয়তা অর্জন করতে আর কেউ পারেননি চিন্তাশীল। এরা দুজনেই চেয়েছেন প্রাচীন ধর্মের নতুন ব্যাখ্যা দিতে। এরা যে সমস্ত ধর্ম ছিল, পুরনো যে প্রাচীন ধর্মমতগুলো ছিল, সেগুলো আবার নতুন করে ব্যাখ্যা দিয়েছে, যে না এইগুলো ঠিক নয়, ঠিক ব্যাখ্যা হলো এইটা। কোনটা? কারণ উনি নিজে বিশ্লেষণ করেছেন যে উনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে ব্রাহ্মণ ছিলেন। ভাবো, চট্টোপাধ্যায় ওনার পদবী ছিল। যাই হোক, উনি বলছেন যে উনি কতটা সচেতন ছিলেন, দেখো উনি ভালো মানুষ। যাই হোক, উনি একজন সাহিত্যিক হিসেবে উনি যেগুলো তুলে ধরেছেন লেখার মধ্যে, উনি বলছেন যে সমাজকে তিনি দেখাচ্ছেন, কোথায় গেল, হ্যাঁ, এর চাইতে শ্রেষ্ঠতর চিন্তাশীল একালের ভারতবর্ষ রয়েছে, কিন্তু চিন্তার নায়ক হিসেবে এদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে কেউ পারেননি। হ্যাঁ, উনি পুরনো ধর্মমতগুলো উনি বিচার বিশ্লেষণ করেছেন। এই রকম অন্যদেরও করতে বলছেন, যে বিচার বিশ্লেষণ করে কোনটা সঠিক কোনটা বেঠিক বিশ্লেষণ করে তবে তুমি সঠিক উপায় অবলম্বন করবে, ধর্মের মতগুলো সঠিকভাবে ব্যাখ্যা হবে, সেটাই নতুন মত। ঠিক আছে, ধর্মের ব্যাখ্যাগুলো সেইটাই হওয়া উচিত, এবং সেটাই মানুষ মেনে চলবে, তবে একটা সুস্থ সমাজ গড়ে উঠবে। উনি কিন্তু পাঠককে সচেতন করার জন্য ওনার লেখাগুলো লিখেছিলেন, রচনাগুলো অনেকেই পড়েছো ওনার রচনা। যাই হোক, সাংঘাতিক উনি একজন চিন্তানায়ক ছিলেন, কিন্তু চিন্তানায়ক হিসেবে এদের মধ্যে জনপ্রিয়তা পারেনি। বললাম এরা দুজনেই প্রাচীন ধর্মের নতুন ব্যাখ্যা। এই যে পাঞ্জাবের ইকবাল, ইনিও কিন্তু সেম, ঠিক আছে, ইনিও সেম ছিলেন। সঙ্গে সঙ্গে শক্তিশালী রাষ্ট্রজীবন গঠন বলতে যা বোঝায়, শক্তিশালী রাষ্ট্রজীবন কীভাবে করবে, একটা রাষ্ট্র শক্তিশালী হবে কখন, তোমাদের বলেছিলাম শরিয়াতের কোরআনের নিয়মগুলো কিভাবে বিচার বিশ্লেষণ করে তবে সঠিক পথে, তবে যেটাই হবে শাস্ত্র সেটাই হবে। আমি যেটা মনে করব ঠিক, আমি যেটা মানুষের ভালো হবে, উপকার হবে, সমাজ এগোবে, সেটাই হলো শাস্ত্র। শাস্ত্রে কী আছে, শাস্ত্রে কী ব্যাখ্যা আছে, পুরনো মতে আমি চলবো না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইকবাল সেইগুলোকে ভেঙে নতুনভাবে ব্যাখ্যা করেছিলেন। যাই হোক, তো বলা হচ্ছে সঙ্গে সঙ্গে শক্তিশালী যখন রাষ্ট্রজীবন গঠন হচ্ছে তখন স্পষ্ট ইঙ্গিত এদের বাণীতে আছে। মানুষ একই সঙ্গে স্থিতিশীল আর গতিশীল। স্থিতিশীল মানে কি, মানুষ একটা জায়গায় আছে, ঠিক আছে আমি এটা মেনে চলবো, নিজের ক্ষেত্রে খালি মেনে চলবে, আদার্স সমাজকেও তো সেটা মানাতে হবে। আদার্স সমাজের একটা, এখানে ওনারা বলতে চেয়েছেন যে একটা শ্রেণী খালি সমাজের জন্য লড়াই করবে তা নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। দেখবে ওই দিক থেকেও অনেক মানুষ এগিয়ে আসছে, এই দিক থেকেও, তাহলে তো মেলবন্ধন ঘটে গেল, তাহলে একটা সুস্থ সমাজ তো গড়ে উঠলোই সবাইয়ের প্রচেষ্টায়। বুঝতে পেরেছো? একদিকে একপাক্ষিক হয়ে গেলে হবে না, দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক সব দিক থেকেই সবাইকে এগিয়ে আসতে হবে। গতিশীল মানে কি, গতিশীলতা আনতে হবে।
চিন্তা ভাবনার পরিবর্তন করাকে চিন্তার গতিশীলতা বলে। একই চিন্তায় আমি পড়ে থাকবো না, একই চেতনায় আমি থাকবো না, একই ভাবনায় আমি ভাবিত হব না। আমাদের দেশের লোক স্থিতিশীল কিছু বেশি, কারণ টিপিক্যাল মাইন্ডের। আমি যেটা মানছি, শাস্ত্রে বলা আছে এই মন্ত্রটা পড়তেই হবে, পড়লে ওইটাই হয়, তাহলে পড়তে হবে। আর যদি আমি কতটা যুক্তিসঙ্গত, আমি সেটা বিচার বিশ্লেষণ করে তবে না আমি সেটা খাটাবো, তখন সেটা যদি অন্যের পক্ষে ভালো হয় অবশ্যই আমি সেটাকে মেনে নেব, তাই তো। স্থিতিশীলের থেকে গতিশীল হতে হবে। জীবনে নতুন নতুন পরীক্ষা করবার সুযোগ তাদের জন্য সংকীর্ণ। যারা স্থিতিশীলতায় ভোগে, যে একই ভাবনায় আমি থাকবো, তার মন্ত্রের ক্ষেত্রে কেন, অন্য ক্ষেত্রে, তাই না, তারা সেই নতুন নতুন পরীক্ষা তারা করে না, আবিষ্কার তারা করতে যায় না, তাদের মন তো সংকীর্ণ। তা কী হবে, আমি তো এটাতেই পড়ে আছি, একই জিনিসে একই ধর্মমতে পড়ে বা একই ব্যাখ্যাতে, এটাই আসল ব্যাখ্যা, ওই ধরে নিল। তো তাদের জন্য সংকীর্ণ বোধ হয় মুখ্যত এই কারণে। বঙ্কিমচন্দ্র ইকবালের চিন্তায় সনাতন স্থিতিশীলতার সঙ্গে কিছু গতিশীলতা যে মিশেছে, এরই মধ্যে নিহিত রয়েছে তাদের জনপ্রিয়তার রহস্য। স্থিতিশীলতার আর গতিশীলতার এই যে অদ্ভুত মিশ্রণ আমাদের দেশের চিন্তায় ঘটেছে, আমাদের একালের সংস্কৃতিগত চিন্তায় এই একটি গোড়ার কথা। সংস্কৃতি কি? আমরা রবীন্দ্রনাথের গান নাচ দিয়ে কালচারাল একটা প্রোগ্রাম করলাম, কেন? আমরা নজরুলকেও তো রবীন্দ্রনাথের সাথে ঢুকিয়ে ওটাকে তো পাঞ্চিং করে বেশ ভালো করে আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেও পারি। কেন আমরা শরৎচন্দ্রের ওপর করতে পারি না? আমরা আঞ্চলিকতার দিক থেকে করতে পারি না? যে সমস্ত ঔপন্যাসিক আছেন, কেন? সেগুলো তো আমাদের কালচারের মধ্যে পড়ছে। আমাদের সাহিত্যই কেন কালচার? আমাদের বিজ্ঞান কালচার নয়? বিজ্ঞানেরও তো বিভিন্ন জিনিস আছে, সেগুলোকে নিয়েও তো আমরা একটা অনুষ্ঠান করতে হয়ও। আমাদের দেশ অনেক এগিয়েছে, হয়ও। চিন্তা এই একটি গোড়ার কথা, কিন্তু সুচিন্তায় নতুন নতুন আবিষ্কার হবে, মানুষ তত তো ক্রিয়েটিভ হবে, সৃষ্টিশীল হবে। মানুষের কাছে ভগবান সৃষ্টি করেছে এই জগৎ, মানুষকে সৃষ্টি করে দিয়ে চলে গেছেন, ভগবানের দায়িত্ব শেষ। এবার আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে সমাজটাকে সুন্দর করে গড়ে তোলা। গড়া মানেটাই হচ্ছে গড়ে তোলার দায়িত্ব যখন আমাদের ওপর অর্পণ করাই আছে, গড়া মানেই তো সেটা সৃষ্টিশীলতার কাজ। গড়বে কে? মানুষ ক্রিয়েটিভ বুদ্ধিটা কী কারণে আছে? ক্রিয়েটিভ মস্তিষ্ক বলেই তো সে গড়ে তুলবে। সুস্থ সমাজ গড়বে কী করে? নানা রকম চিন্তা ভাবনাগুলো আসবে কীভাবে? সেটাই হচ্ছে সৃজনশীলতা, সেটাই তো সৃষ্টিশীল। দেখো, গোড়ার কথা, কিন্তু সুচিন্তার কাজ হচ্ছে চিন্তায় গ্রন্থির জটিলতা ঘুচিয়ে তাকে রিজু করা। সুচিন্তাটা ভালো চিন্তা করব, খারাপ কোনো চিন্তা আমি করব না যে কারোর তাতে ক্ষতি হয়ে যাবে আর আমার তাতে লাভ হলো, তার ক্ষতি হোক তো হোক না, আমি সবার ভালোটাই দেখব। সেই সুচিন্তার কাজ হচ্ছে তার চিন্তার গ্রন্থি মানে কি? তার যে গ্রন্থিবদ্ধ হয়ে থাকা, গ্রন্থি যে তার যে সুতোর গ্রন্থি বলা হয় না, সেই গ্রন্থির জটিলতা, যত তোমার গিঁট বেঁধে আছে, গিঁটগুলোর জটিলতা, যত গিঁট তত জটিলতা। কেন অমন হবে? সেগুলোকে ঘুচিয়ে রিজু করে তোলা, অর্থাৎ রিজু অর্থে খাড়া, দৃঢ় করা, জীবনে কার্যকরী করা। জীবনে এইটা কার্যকরী হবে, আমাদের সমাজ এগোবে, আমার নিজের জীবনটাও তো এগোবে, সুন্দর হবে। আর সামনের দিকে এগোনো ছাড়া আর কিছু নেই। আমাদের জীবনে নতুন নতুন পরীক্ষার সুযোগ, সংকীর্ণ, বিচিত্র ও দূরপ্রসারী ব্যাপারটির প্রভাব। এর ফলে যেমন কঠিন আমাদের পক্ষে মাত্রাজ্ঞান সম্পন্ন হওয়া, তেমনই দুর্নিবার আমাদের জন্য চরমপন্থীত্বের আকর্ষণ। যে চিন্তার লক্ষ্য দীর্ঘাভিসারী কর্মপন্থা, আমাদের কৌতূহল সহজেই তা থেকে হয় প্রতিনিবৃত্ত। আর যে চিন্তা আমাদের জন্য এনে দেয় ভাবের উন্মত্ততা, সহজেই আমাদের মন হয় তার দ্বারা বন্দী। এই প্রতিকূল পরিবেশ আর অব্যবস্থিত চিত্ত বেশ বড় রকমের দুর্ঘটনা এসব আমাদের জীবনে। বলছে আমাদের জীবনে নতুন নতুন পরীক্ষার সুযোগ, সংকীর্ণ বিচিত্র এবং দূরপ্রসারী ব্যাপার, মানে আমরা নতুন নতুন পরীক্ষা করতে চাই, তাই তো। এর ফলে যেমন কঠিন আমাদের পক্ষে মাত্রাজ্ঞান সম্পন্ন হওয়া, তেমনি দুর্নিবার আমাদের পক্ষে চরমপন্থীত্বের আকর্ষণ। আমরা চরমপন্থী হতে চাই। চরমপন্থীরা সবসময় অস্ত্র ধারণ করতো, আর নরমপন্থীরা সবসময় অহিংসায় থাকবো, এই রকম। সেই চরমপন্থীদের আকর্ষণ আমরা যেতে পারি না। আমাদের মন সংকীর্ণ হলে যাব কি করে? যে চিন্তার লক্ষ্য দীর্ঘাভিসারী, আমাদের চিন্তা যদি অনেকটা সুদূরপ্রসারী হয়, দীর্ঘাভিসারী হয়, কর্মপন্থাও যদি তেমন হয়, আমাদের কৌতূহল সহজেই তা থেকে হয় প্রতিনিবৃত্ত। আমাদের কৌতূহল যত জাগ্রত হবে, কৌতূহল জাগবে, মানে নতুন নতুন কিছু নতুনত্বে যাওয়ার বা নতুন নতুন কিছু পাওয়ার, নতুন পরিবর্তন আনার, বিপ্লব ঘটলেই নতুন কিছু ঘটবে আর নতুন কিছু জানবো, তাই তো। আমাদের এইটা ভাবলে
হবে না, আর জেনে কি হবে, একদিন তো মারা যাবোই, শেষ পর্যন্ত সবই তো, সেটা ভাবলে আর মানুষ কেন হয়ে এসছো? তাহলে তো নাই জন্মাতে পারতে। তুমি এসেছো মানুষ হয়ে, মানুষের মতো করেই বেঁচে যাও। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতাটা আছে না, যে মানুষ হয়ে জন্মেছে যখন, বাঁচতে হবে, বাঁচার মতো মানুষ হয়ে গোটা জীবনটা না হলে গোটা দুনিয়া খাবো, সব কিছু আমি উপভোগ করব। যাই হোক, এখানে দেখো বলছে, আর যে চিন্তা আমাদের জন্য এনে দেয় ভাবের উন্মত্ততা, যেটা আমাদের ভাবের মধ্যে একটা পাগলামি এনে দেয়, একটা উন্মত্ততা, সহজেই আমাদের মন হয় তার দ্বারা বন্দি। আমাদের মন কিন্তু সেই পাগলে বন্দি হয়ে যায়, উন্মত্ততা, ভাবে উন্মত্ত হয়ে গেলে চলবে না। তুমি একটা ভাবনা ভেবেছো যে এইটা করবে, সেটার জন্য তুমি মনে মনে পাগল হয়ে যাচ্ছ আমি করব, তা হবে না। আমাদের মন তাতে বন্দি হবে, আমাদের মন আর তাতে এগোতে চাইবে না, ওইখানেই পড়ে থাকবে। আমি এটা করেছি, এটা কি সুন্দর, আর যে নতুন কিছু করব সেটার দিকে আর মন যাবে না। বুঝতে পেরেছো? এই প্রতিকূল পরিবেশ আর অব্যবস্থিত চিত্ত, মানে আমাদের মনটার তার মানে কি ব্যবস্থাপনা নেই, মানে কোনো ব্যবস্থা নেই। মানে আমি একটা জিনিসেই পড়ে আছি, আমি খুব একটা জিনিস, ধরো খুব সুন্দর একটা জিনিস আমি তৈরি করেছি, এবং সেইটা আমি এত সুন্দর তৈরি করেছি যে আমি করতে পেরেছি, সেটা দূরের কথা, সেটা অনেক কাল আগে চলে গেছে। করতে পেরে সব মানুষই প্রথম করতে পারলে, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, সে করতে পারলো, সব মানুষ। কোনো মানুষ কিন্তু জন্মেই সে করে ফেলছে তা না, সে শেখে, তাই তো, সে করতে পারলো, সে করলো। এবার সেটা অনেক কাল আগের, অনেক বহু যুগ আগের কথা, কিন্তু ধরো সে নতুন কিছু তৈরি করলো, তখন সে আমি এটা করলাম কি সুন্দর বলে ওখানেই পড়ে রইলো, তাহলে আর তার নতুন আর একটা কিছু আবিষ্কারে তার মন যাবে না, তাহলে মনের সংকীর্ণতা সেখানেই। এবং সেটা একটা প্রতিকূল পরিবেশ, এবং তার নিজের মনের ব্যবস্থাপনা নেই, নিজের মনের অব্যবস্থিত চিত্ত, বেশ বড় রকমের দুর্ঘটনা এসব আমাদের জীবন, এটা সম্পূর্ণ জীবনের ক্ষেত্রেও কিন্তু, আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু। এখানে উনি বৃহৎ ক্ষেত্রে বলছে, তোমরা নিজেদের জীবন সম্পর্কে ভেবে দেখবে, তারপর বৃহৎ ক্ষেত্রে বেরোবে। আগে নিজেকে পুরো প্রোটেক্টেডে রেখে তারপর তো অন্যকে প্রোটেক্ট করতে পারবে, তাই না? তো সেই রকমই যে আগে নিজে সুরক্ষিত, তারপরে তো সমাজ সুরক্ষা। তুমি এমনি নিজে না কিছু জেনে, নিজে সব কিছু ভালোভাবে নিজেকে আগে আয়ত্তে আসতে হবে, নিজের জ্ঞান ভাণ্ডার বাড়াতে, তবে না তুমি অন্যকে সেই জ্ঞানটা মানে দিতে পারবে, তবে না তুমি পরিবেশন করতে পারবে সেভাবে, এবং সে নিতেও পারবে, এবং তুমি তাকে তবে তো বোঝাতে পারবে, তাই না? সে আবার অন্য আরেকজনকে সেই জ্ঞান বিতরণ করবে, তো সমাজ তবে তো এগোবে, মানুষ তবে এগোবে, সমাজ তত এগোবে। যাই হোক, সেই অব্যবস্থিত চিত্ত কিন্তু বড় রকমের দুর্ঘটনা আমাদের জীবনে, নিজেদের জীবনের ক্ষেত্রেও, নিজেদের কেরিয়ার বলো, নিজেদের সাংসারিক জীবন বলো, জীবনের যে কোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে যেমন দুর্ঘটনা, বৃহৎ ক্ষেত্রে প্রাবন্ধিক বলছে, সমাজের ক্ষেত্রেও কিন্তু সেটা খুব মন্দই ব্যাপার। ঠিক আছে, তো আজকের আলোচনা আমি এই পর্যন্তই করলাম। পরের ক্লাসে থাকবে দ্বিতীয় পর্বের বাকি অংশটুকুর আলোচনা। আমি প্রশ্নোত্তর পর্ব শুরু করব। আমি প্রথম প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর পর্ব আমি একটা না দুটো বোধহয় একটাই দিয়েছিলাম, পরের অংশটুকুগুলো থেকে আমি এবার প্রশ্নোত্তর পর্ব শুরু করব। তোমরা পড়তে থাকো, আশা করি তোমাদের ভালো লাগছে। অবশ্যই থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ। এই পর্যন্তই।